আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা করা হয় না কেন তার প্রায় সবগুলো কিন্তু সেখানে ছিল। যে 6টা আমাদের কমিশন রয়েছে, মূল প্রত্যেকটা কমিশন 31 দফাতে যেভাবে প্রেসক্রাইব করা হয়েছে হুবহু এক্স্যাক্টলি সেই নামে করা হয়েছে। জনগণের প্রয়োজনে যে পরিবর্তন করা হয় সেটাই রিফর্ম। বাংলাদেশের হিস্ট্রির সবচেয়ে বড় রিফর্মগুলো যদি আমরা দেখি, বাকশালের পরে বহুদলীয় গণতন্ত্র শুরু করা, স্বৈর শাসনের পরে সংসদীয় গণতন্ত্র শুরু করা, পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে এসে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, বহির্বিশ্বের সাথে সম্পৃক্ত হওয়া, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মিডল ইস্টের সাথে সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশ থেকে গার্মেন্ট এক্সপোর্ট শুরু করা, জনশক্তি রপ্তানি শুরু করা, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় শুরু করা, এডুকেশন সিস্টেমটাকে মডার্নাইজ করার জন্য গ্রেডিং সিস্টেম ইন্ট্রোডিউস করা, মেয়েদের জন্য ক্লাস 10 পর্যন্ত ফ্রি এডুকেশন করা, উইমেন এম্পাওয়ারমেন্ট শুরু করা, নারী এবং যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় সৃষ্টি করা, কিংবা আমরা যদি দেখি বৃক্ষরোপণের জন্য সারা বাংলাদেশে উপজেলা ভিত্তিক কার্যক্রম, খাল খনন কর্মসূচি, এই প্রত্যেকটা কিন্তু ছিল সেই সময়ের সবচেয়ে বড় বড় রিফর্ম, যেটা বাংলাদেশের ফান্ডামেন্টাল হিসাবে এখনও দাঁড়িয়ে রয়েছে, মৌলিক ভিত্তি। সেই রিফর্মগুলো হয়েছিল যে রাজনৈতিক দলের সময়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই বিএনপির সময়ে। সুতরাং সেই লেগেসিকে ধারণ করেই বিএনপি দীর্ঘদিন ধরে রিফর্ম নিয়ে কাজ করছে, বেসড অন দ্যাট লেগেসি, যে আমাদের একটা স্ট্রাকচারাল স্ট্রেংথ রয়েছে। এবং আমরা যদি দেখি 2016 সালে বিএনপি থেকে ফার্স্ট ভিশন 2030 অ্যানাউন্স করা হয়েছিল, তারপর 2022 সালে 27 দফা দেওয়া হয়েছে এবং 2023 সালে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান 31 দফা প্রণয়ন করেছিলেন। আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা করা হয় না কেন তার প্রায় সবগুলো কিন্তু সেখানে ছিল। যে 6টা আমাদের কমিশন রয়েছে, মূল প্রত্যেকটা কমিশন 31 দফাতে যেভাবে প্রেসক্রাইব করা হয়েছে হুবহু এক্স্যাক্টলি সেই নামে করা হয়েছে। এই সংস্কারের মূল উদ্দেশ্য কি? এমন একটি বাংলাদেশ গঠন করা যেখানে সত্যি মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, জনগণের ক্ষমতায়ন থাকবে। হয়তো আমরা একদিনে সেখানে যেতে পারবো না, বাট আমরা সবাই যদি একসাথে কাজ করি, সব স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট এবং কনসালটেশনের মাধ্যমে আমরা সেই জায়গায় যেতে পারবো। তার জন্য যে ইনস্টিটিউশনাল চেঞ্জগুলো করা প্রয়োজন, সেই স্টেট রিফর্মগুলো আমাদের করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম রিফর্মের আরেকটা খুব বড় অংশ যেটা নিয়ে খুব কম আলোচনা হয়, যে বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্যের কীভাবে পরিবর্তন করব, সমস্যা কীভাবে সমাধান করব, আমাদের এত বেকার তাদের জন্য কর্মসংস্থান কীভাবে করব, শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে ঠেলে সাজাবো, যার জন্য কিন্তু আমরা কাজ করছি। আমরা ইতিমধ্যে কিছু পলিসি বলেছি যে বাংলা এবং ইংরেজির বাইরে থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইন্ট্রোডিউস করতে চাই। আমরা প্রাইভেট সেক্টরের সাথে কোলাবোরেট করতে চাচ্ছি, ইন্ডাস্ট্রি একাডেমির কোলাবোরেশন বাড়াতে চাই, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন আরও বেশি প্রায়োরিটাইজ করতে চাই, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ডের কথা বলছি, ফার্মারদের জন্য ফার্মার্স কার্ডের কথা বলছি, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য হেলথ কার্ডের কথা বলছি, ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেমের পার্ট হিসেবে। এসএমই কীভাবে আমরা গ্রোথ করবো তার জন্য এমএসএমইর জন্য আলাদাভাবে কাজ করছি। কেন বাংলাদেশে ইউটিউব ফেসবুকের এত ইউজার থাকার পর ওদের বাংলাদেশে অপারেশনস থাকবে না? আপনারা এই যে কাজগুলো করতে চাচ্ছেন, আকাঙ্ক্ষা করছেন, এটা যে করবেন ঠিক মতো, এইটা নিশ্চয়তা কি? এটা নিশ্চয়তার জন্যই তো আমরা চাই একটা জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা। একটা বড় ডিফারেন্স যেটা হয়তো হিস্ট্রিতে যেভাবে হয়েছে তার থেকে সেই জবাবদিহিমূলক ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আজকে এই ঘরে যারা আছেন, যাদের প্রতিনিধিরা আছেন এবং রিফর্ম বছরের, তারা কিভাবে আপনাদের সাহায্য করতে পারে? প্রথমত আমরা ইনিশিয়ালি যে পলিসিগুলো নিয়ে আসছি, আমরা একটি স্টেক হোল্ডার কনসালটেশনে যাব। সিভিল সোসাইটি মেম্বার্স যারা রয়েছেন, প্রফেশনাল যারা রয়েছেন, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যারা রয়েছেন, ওনাদের সাথে সামনে আমরা আমাদের পলিসিগুলো প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে শেয়ার করবো। সেক্ষেত্রে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে, যেটা আগে হয় নাই, নর্মালি পলিসিগুলো কিন্তু ইউনিল্যাটারালভাবে পলিটিক্যাল পার্টিগুলো চাপিয়ে দিচ্ছে, তা না করে উই বিলিভ একটা এইচওইটি প্রসেসের মাধ্যমে প্রত্যেকদিন স্টেক হোল্ডারকে আমরা এঙ্গেজ করতে চাই এবং তার মাধ্যমে সেই পলিসিগুলো রিফাইন করতে চাই। আমরা ইনিশিয়ালি যে 31 দফা দিয়েছিলাম সেখান থেকে যদি দেখেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেমন তারেক রহমানের রিসেন্ট স্পিচগুলোতে কিন্তু বেশ চেঞ্জ হয়েছে। কিছু বিষয় হয়তো আমরা ড্রপ করেছি, অনেক কিছু নতুন করে অ্যাড করেছি, সেটা প্রান্তিক পর্যায়ে আমাদের কনসালটেশনের মাধ্যমে। এটাকে আরও এক ধাপ সামনে এনে আমরা আমাদের পলিসিগুলো নিয়ে ইনশাল্লাহ এই রুমে যারা রয়েছেন অনেকের সাথে সামনে ডিফারেন্ট টপিকে যার যার এক্সপার্টিস এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা বসবো এবং এইচওইটি প্রসেসের মাধ্যমে সেগুলোকে রিফাইন করবো ইনশাল্লাহ। সুতরাং আগামী যে বাংলাদেশ, সেখানে আমরা ইউনিল্যাটারাল বা ইউনিল্যাটারাল পলিসি চাই না, আমরা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটের একটা প্রসেস চাই, যেখানে যারা তারুণ্যের অংশীদার রয়েছেন, যারা নারী রয়েছেন এবং যারা সমাজের বিশিষ্টজন রয়েছেন, সবার অংশীদারিতা থাকবে ইনশাল্লাহ। এবং সমাজে যারা বিপন্ন জনগোষ্ঠী আছে তাদেরও নেবেন অবশ্যই। ইতিমধ্যে কিন্তু আমরা 31 দফা নিয়ে সবার আগে প্রান্তিক পর্যায়ে গিয়েছি। আমরা বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, থানা পর্যায়ে পর্যন্ত কনসালটেশন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।